তো চলো আজকের পর্বে কিন্তু কার্সিয়াং থেকে দার্জিলিং কীভাবে যাচ্ছি আর দার্জিলিং গিয়ে কোন কোন জায়গায় আজকে এক্সপ্লোর করছি সবই কিন্তু আজকের এই পর্বে থাকছে। এ হচ্ছে কিন্তু পেস পাকোড়া। দেখো ভাই, প্লাটিনা 110 নিয়ে কিন্তু আমি দার্জিলিং রাইড করছি। আর ইন ফিউচার এটাকে নিয়ে কিন্তু সিকিম লাদাখ করার ইচ্ছা আছে। আমার জীবনের দ্বিতীয়বারের জন্য কিন্তু এই বাতাসি লুপে পা দিলাম। ভাইয়া রক গার্ডেন टी गार्डन किधर पड़ेगा? रॉक गार्डन तो এখন কিন্তু আমরা যাচ্ছি বিজনবাড়ি। বিজনবাড়ি কেন যাচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখো, জানতে পারবা। তো আমরা কিন্তু আবারও বেরোচ্ছি কার্সিয়াং থেকে দার্জিলিং উদ্দেশ্যে রওনা দেবো। হেলমেটে মাউন্ট করা হচ্ছে, ক্যামেরাটা লাগেজ ফ্যাগেজ সব রেডি করছি, বাইকে আবার বাঁধবো, তারপর আমরা আবার কিন্তু বেরিয়ে পড়বো। চলো তোমাদের বাইরে থেকে একটু হোমস্টেটা একটু দেখিয়ে দিই। তো আমাদের এই হোমস্টের মাलिक যিনি আছে তার সঙ্গে আপনাদের একটু কথা বলুন। अच्छा ठीक है, आप लोगों का जो होम स्टे है इधर का एड्रेस थोड़ा बता दीजिए। सिपाहीद्रा डाँडा गाँव होम स्टे कार्सियांग के बगल में है ना? कर्सिंग के बगल में, ठीक है। 5-10 मिनट आगे। अच्छा, कर्सिंग से कांटेक्ट डिटेल्स बोल दीजिए आपका। कांटेक्ट डिटेल्स इधर कोई आए तो कांटेक्ट करेगा तो कैसे करेगा? पाउना घर होम स्टे बोलने से हो जाएगा। रास्ता में हिलकाट रोड में है। मोबाइल नंबर जो यहाँ पर है इसमें कांटेक्ट करेगा। हाँ 2 है। अच्छा ठीक है, थैंक यू। এতদিনের ট্রাভেলিং অভিজ্ঞতার সাথে আমি আপনাদের একটা কথাই বলবো, আমার লাইফে আজ অব্দি যতগুলো হোটেল বা হোমস্টে বা রিসর্টে রাত কাটিয়েছি তার মধ্যে সবথেকে সেরা ছিল কিন্তু এই হোমস্টেটি। যেমন খাবার তেমন কিন্তু বিহেভিয়ার। সবচেয়ে বড় কথা হলো আগের দিন রাত্রে আমরা যখন এই হোমস্টেতে পৌঁছেছিলাম আমরা কিন্তু ভাবিনি যে এত রাত্রে এত ভালো একটা হোমস্টে কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। তো স্বাগত জানাই তোমাদের আবারও একটি নতুন পর্বে। তো এই জায়গাটা হচ্ছে কার্সিয়াং, আর কার্সিয়াং থেকে আমরা দার্জিলিং যাব এবং দার্জিলিং যেতে যেতে যে পয়েন্টগুলো পড়বে সেগুলো কিন্তু কভার করব। তো ভিডিওটা দেখতে থাকো এবং অনেক কিছু দেখাবো আজকের এই পর্বে। সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগার ভাই ইউটিউব চ্যানেল। এই হচ্ছে কিন্তু আমাদের কিছু সেট আপ রেডি। তো চলো বেরোনো যাক ভাই। তো চলো আজকের পর্বে কিন্তু কার্সিয়াং থেকে দার্জিলিং কীভাবে যাচ্ছি আর দার্জিলিং গিয়ে কোন কোন জায়গায় আজকে এক্সপ্লোর করছি সবই কিন্তু আজকের এই পর্বে থাকছে। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত তোমরা দেখবে, অনেক কিছু রয়েছে আজকের এই ভিডিওতে। ডান দিক দিয়ে কিন্তু চলে যাচ্ছে টয় ট্রেনের লাইন বা টয় ট্রেনের রেলওয়ে ট্র্যাক। ঠান্ডা কিন্তু এখনও আছে, সময় প্রায় ঘড়ির কাটায় 11টা 11:30 মতো বেজে গেছে আর আমাদের বেরোতে কিন্তু অনেকটা লেট হয়ে গেল। আমরা কিন্তু ভেবেছিলাম যে 8টার মধ্যে বেরিয়ে যাবো, এখান থেকে চেক আউট করবো, দেন তাড়াতাড়ি কভার করতে পারবো, তবে সেটা আর কি করা গেল না। তো আমাদেরকে যত তাড়াতাড়ি হয় আজকে দার্জিলিং পৌঁছতে হবে। আর দার্জিলিং পৌঁছানোর আগে কিন্তু ঘুম পড়বে এবং তাছাড়াও বাতাসিয়া লুপ পড়বে, সেগুলো কিন্তু কভার করতে করতে আমরা দার্জিলিং মেল পর্যন্ত যাব। জাস্ট পাহাড়ি রাস্তার পাশে বাড়িগুলো দেখো কত সুন্দর, সত্যি দেখে খুব সুন্দর লাগছে ভাই। আর বাদিক দিয়ে কিন্তু রয়েছে পাহাড়ের বড় বড় খাই, হয়তো দেখতে পাচ্ছ তোমরা কিছুটা। তো এরকম কিন্তু পাহাড়ি রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে দার্জিলিং যেতে হচ্ছে। জাস্ট এই ভিউটা দেখুন একবার, উপরটা দেখো জাস্ট, ও সত্যি ভাই আলাদাই লাগছে ভাই। বেশি স্পিডে কিন্তু আমাদের টানলে হবে না, একদম স্পিড মেনটেন করে আমাদেরকে যেতে হবে। রাতে কিন্তু ফিউল আপ করেছিলাম, তো ফুলই রয়েছে, পেট্রোল এখন ভরার কোনো সমস্যা নেই। আশা করি যখন ব্যাক করবো বাড়ি তখন আমাদেরকে আবার ফিউল আপ করতে হবে। তবে আগের পর্বে যারা দেখেছো যে আমরা কোন রাস্তা দিয়ে এই কার্সিয়াং এসেছিলাম সেটা কিন্তু আমাদের গুগল ম্যাপ রিকমেন্ড করেছিল, তো তার ভরসায় এসে আমরা ফেসে গেছিলাম। অ্যাকচুয়ালি গুগল ম্যাপ চেয়েছিল যে আমাদেরকে শর্টকাটে পৌঁছাবে, কিন্তু আমরা বুঝতে পারিনি যে ওটা শর্টকাট রুট নিতে গিয়ে আমাদের হালাত কিন্তু খুব খারাপ হয়ে গেছিলো। আর প্রচণ্ড ভয়ে ভয়ে কিন্তু আমরা এসেছি, জানি না কী হতো, তবে মহাদেবের কৃপা এবং রামজির কৃপায় কিন্তু আমরা সঠিকভাবে পৌঁছে গেছি। তো চলো তারপর সব কিছু ঠিকঠাক হলো। তো রাস্তার কন্ডিশন কিন্তু এখনও অবধি খুব ভালোই পেয়েছি, এখনও পর্যন্ত সেরকম খারাপ রাস্তা আমাদের কপালে আসেনি আজকে। আর পাশ দিয়ে কিন্তু চলে যাচ্ছে এই ট্রেক, মানে রেল ট্রেক। যারা শিলিগুড়ি থেকে টয় ট্রেনের মাধ্যমে দার্জিলিং মেল বা দার্জিলিং ঘুম স্টেশন আসবে তারা কিন্তু এই ট্রেকের উপর দিয়ে আসবে। এরকম কিছু ভিউ নিতে নিতে কিন্তু এগিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের দিকে গাইজ। পাঞ্চা ছুটিয়ে দিচ্ছি গাইজ এই পাহাড়ি রাস্তায়। 30-40 অ্যাভারেজ থাকছে, মাঝে মধ্যে 50 চলে যাচ্ছে। আর তোমরা যদি বাইকে আসো তো গাড়ি নিয়ে কোনো একটা ভয় থাকে যে কোনো সমস্যা হলে প্রচুর কিন্তু গ্যারেজ রয়েছে, সেগুলো থেকে গাড়ি তোমরা সার্ভিস করে নিতে পারো কোনো সমস্যা হলে। আর তাছাড়াও আসার আগে তোমরা একবার বাইক সার্ভিস করে নেওয়াটা কিন্তু খুব বাধ্যতামূলক।
না হলে এসে তোমাদের অনেক সমস্যায় পড়তে হবে, যেটা আমরা কিন্তু করে এসেছি, তো আমাদের কোনো রকম সমস্যা হয়নি, এখন অবধি তো কোনো সমস্যা হয়নি। দেখা যাক সামনে কোনো সমস্যা হয় কি। এই ট্রেক পার হয়ে গেলাম, এবার আমাদের বাঁ দিকে কিন্তু চলে এলো এই ট্রেক, এতক্ষণ কিন্তু ডান দিকে ছিল। আর কোনো একটা কিন্তু বাজার বলতে পারো এটা, ওই পাহাড়ি এলাকার বাজার না, সত্যি ভাই খুব সুন্দর লাগে দেখতে। এর আগের বার যখন এসেছিলাম এরকম কিন্তু টাটা সুমোর মাধ্যমে এসেছিলাম, প্রায় 2023 জানুয়ারি নাগাদ। তো ওই ভিডিওটাই কিন্তু আমার প্রায় 15,000 প্লাস দর্শক দেখেছিল। দেখা যাক আমার এই দার্জিলিংয়ের এপিসোডগুলো কতজন দেখে। আমার লাইফের ওটাই প্রথম একটা ভালো ব্লগ বানিয়েছিলাম, ভালো বলতে তখনকার সময় আমার বিগিনার্স হিসেবে অনেক ভালো ভাই। তো 15,000 প্লাস দর্শক দেখেছিল, এটাই সবথেকে বড় ব্যাপার। তো এবার এসছি যখন দার্জিলিং এপিসোড কিন্তু খুব ভালোভাবে নিয়ে আসবো, আর প্রত্যেকটা দর্শকদের যাতে সুবিধা হয় আমার এই ভিডিও দেখে দার্জিলিং আসতে, সেই ব্যবস্থা কিন্তু ব্লগার বই করে দেবে। ঠান্ডা কিন্তু আছে একটু, বুঝলে, ভিতরে কিন্তু কোনো উলি কোট বা কোনো ইনার বা কোনো সোয়েটার কিন্তু পরিনি, একটা জাস্ট শার্ট পরে আছি, শার্টের উপর কিন্তু আমাদের রাইডিং জ্যাকেট পরে নিয়েছি। পরে যদি কোনো সমস্যা হয় ব্যাগ থেকে আবার কিছু একটা বের করে পরে তারপর জ্যাকেটটা পরে নেবো। আই থিঙ্ক কোনো অসুবিধা হবে না, এরকম যদি ঠান্ডা পড়তে থাকে তাহলে কিন্তু সার্ভাইভ করতে পারবো, কোনো ব্যাপার নেই। দেখো এখানে কিন্তু ফুটবল খেলছে ছোট ছোট ছেলেরা, আর বাঁদিকের ভিউটা জাস্ট দেখো, নিচে এত বড় খাই ভাই কিছুই দেখা যাচ্ছে না, দাঁড়িয়ে তোমাদের দেখানোর ইচ্ছা করছে। ও ভাই क्या ভিউ है यार, এখানে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু এই পাহাড়ি রাস্তায় গাড়ি চালিয়ে না কিছু না পাওয়া গেলেও এই সৌন্দর্য ভিউগুলো এবং মানসিক শান্তি দুটোই কিন্তু খুব পাচ্ছি ভাই, যেগুলো কিন্তু এই গাড়িগুলোতে আসলে কিন্তু পেতাম না। প্লাটিনা নিয়ে কে বলেছে অসম্ভব পাহাড়ে গাড়ি চালানো? দেখো ভাই, প্লাটিনা 110 নিয়ে কিন্তু আমি দার্জিলিং রাইড করছি, আর ইন ফিউচার এটাকে নিয়ে কিন্তু সিকিম লাদাখ করার ইচ্ছা আছে, যদি বাইক আপডেট না করি। তবে তাও আমার এই প্লাটিনা নিয়ে অনেক ইচ্ছা আছে, মানুষ যেগুলো পারে না সেগুলো আমার করার খুব ইচ্ছা আছে। প্লাটিনা নিয়ে কিন্তু অনেকেই ভয় পায়, প্লাটিনা বলে এটা 110 সিসির গাড়ি এবং 125 সিসির গাড়ি নিয়ে কিন্তু পাহাড়ে রাইড করতে অনেকে ভয় পায়, কিন্তু আমার ভাই খুব ইচ্ছা আছে এরকম নর্মাল সিসির গাড়িগুলো নিয়ে পাহাড়ে রাইড করার। ঠান্ডাটা কিন্তু মনে হচ্ছে বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, এবার অনুভব করছি। আমি ভাবলাম যে আজকে রোদ থাকবে, কারণ যখন আমি রুম থেকে চেক আউট করলাম, হোমস্টে থেকে চেক আউট করলাম, তখন কিন্তু সূর্যর যে তাপটা ছিল না ভাই, সত্যি খুব মারাত্মক। ছেলেবেলে সোয়েটার পরে জ্যাকেট পরেছিল, তো এতটাই গরম লাগছিল, সব বাধ্য হয়ে খুলে ফেললো, আর এখন অবস্থা খারাপ করে দিল এই ঠান্ডায়। পাইন গাছগুলো দেখো জাস্ট কত বড় বড়, আর রাস্তার দুই সাইডে দাঁড়াতে বলছে, আর কিছুটা আগে গিয়ে দাঁড়াবো, ওই পয়েন্টটায় গিয়ে দাঁড়াবো। দার্জিলিংয়ের কিন্তু অনেক কাছাকাছি আমরা এসে পৌঁছেছি, আর এই মার্কেটটা দেখে জাস্ট তোমরা অনুভব করতে পারছো যে আমরা দার্জিলিংয়ের কাছাকাছি চলে এসেছি। আমরা কিন্তু কিছু সেকেন্ডের মধ্যে, কিছু সেকেন্ড বলবো না, কিছু মিনিটের মধ্যে কিন্তু আমরা দার্জিলিংয়ের ঘুম স্টেশন কিন্তু পৌঁছে যাব। ঘুমের কাছাকাছি আমরা চলে এসেছি, আর ঘুম থেকে কিন্তু আমরা যাবো বাতাসিয়া লুপ, দেন কাছাকাছি যে পয়েন্টগুলো পড়বে সেগুলো কভার করে কিন্তু লাস্ট যাব আমরা দার্জিলিং ম্যাল। পেপারসে কিন্তু আমার একটু প্রবলেম ছিল, মানে গাড়িটা যেহেতু বাবার নামে, তো ওনার তো বাবাই আছে, আমি অথরাইজ লেটার নিয়েছি, অথরাইজ লেটার করা হয়ে গেল অনেক দিন, মাস 6 হয়ে গেল অথরাইজ লেটার করা আমার, তবে বাবার সিগনেচার কিন্তু করানো হয়নি, তো সিগনেচারটা আমি খেয়ালও ছিল না যে করাতে হবে। এই হচ্ছে কিন্তু ঘুম স্টেশন, লেখা আছে GHMM ঘুম স্টেশন, আর ওরা দেখি কতক্ষণে ঢুকে এখানে। তো এগুলোতে কিন্তু এখন দাঁড়াবো, দেন জিজ্ঞেস করবো কোন দিকে বাতাসিয়া লুপ পড়ছে, সেটা কভার করতে হবে। তো ওরা আসছে ভাই। ঘুম স্টেশনটা তোমরা দেখতে পাচ্ছ, আমার আগের পর্বেও তোমাদের দেখিয়েছিলাম এই ঘুম স্টেশনটা, কিন্তু ঘুম স্টেশন, আর আমরা কিন্তু বাইকগুলো এখানে এবং ওখানে লাগিয়ে দিয়েছি। তারপর কিন্তু তোমাদের একটু ঘুম স্টেশনটা দেখিয়ে দিই, দেন আবার কিন্তু নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে আমরা বেরোবো। চলো একটু ঘুম স্টেশনটা তোমাদের দেখিয়ে দিই। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের
ঘুম রেলওয়ে স্টেশন হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন, যেটা প্রায় ৭,৪০৭ ফুট উচ্চতায় অবস্থান করে। তাছাড়াও শুধু এই নয়, এই ঘুম রেলওয়ে স্টেশন ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 14 নম্বরে অবস্থান করে। আপনারা যারা নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত পাহাড়ে ওঠার ধীরগতির ট্রেনে ভ্রমণ করতে আগ্রহী নন, তারা দার্জিলিং থেকে ঘুম বা ঘুম থেকে দার্জিলিং বা পিছনের কিছু পর্যটন কেন্দ্র এই ট্রেনে চড়ে উপভোগ করতে পারেন। এই কিন্তু হচ্ছে ঘুমের কিছু টয় ট্রেন তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু লোকাল সাইট সিনিং করাচ্ছে। তো এগুলোর কি ফেয়ার রয়েছে সেগুলো কিন্তু তোমাদের, ইঞ্জিন কিন্তু কেটে চলে গেল, আমার পেছন সাইডে লাগাবে, তারপর কিন্তু এই বগি দুটোকে নিয়ে কিন্তু আবার টাইম মতো নির্ধারিত সময় মতো কিন্তু বেরিয়ে পড়বে। আর কোচ কিন্তু ঠিক এরকম কিছু এই টয় ট্রেনের প্রায় লাগবে বাসের মতোই আছে। তো কত কি ফেয়ার রয়েছে তোমাদের জেনে আপডেট দিচ্ছি। ততক্ষণ আমরা কিছু ফটোশ্যুট কিন্তু করে নিই এই টয় ট্রেনের সাথে। এই ঘুম স্টেশনে কিন্তু অনেক রকম ফুড প্লাজা রয়েছে, সেগুলো থেকে তোমরা ফাস্টফুড, চা, কফি এগুলো খেতে পারো। এই আইআরসিটিসি ফাস্টফুডের দোকানগুলো থেকে কিন্তু তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারো, কিছু চাটা নাস্তা কিছু করতে হলে করতে পারো। এই আবার দিয়েছে ভুট্টা নাকি, কত সুইট কর্ন। আচ্ছা, কত নিল? 60 রুপিস। বাংলায় কি বলে? 60 টাকা। বাংলায় কি বলে? ভুট্টা এটা। হ্যাঁ, সেটাই বলছি, বাঙালি বাংলা বলতেছে। চলো, আমাদের কিন্তু চা আর বিস্কুট আসছে, সেটা খাবো। আপি, এই ভেজ প্যাটিস কত নিল? 50 টাকা পার পিস। আর চা অর্ডার করেছিস? আচ্ছা, তাহলে চা আর এটা খেয়ে কিন্তু আমরা বেরোবো, বাতাসিয়া লুপ টুপ এগুলো কিন্তু ঘুরে আসবো। লোকাল সাইট সিনগুলো কভার করতে হবে বিকেলের কখন মধ্যে। খাবার খাবো সেটা তো ঠিক নেই, ওইজন্য একটু নাস্তা করে নিলাম। হ্যাঁ, এটা সকালে খেয়েছি ব্রেকফাস্ট, কিন্তু ওই খাবার নেই পেটে আর। ওই খাবার পেটে নেই। চলো, একে দেখো অর্ধেক কিন্তু শেষ করে দিল। বলছি যে টিকিট ফেয়ার জিজ্ঞেস করলি, কথা বললো ভাই। টিকিট ফেয়ার জিজ্ঞাসা করলাম, অনেকদিন আগে আমি দেখেছিলাম ফোনে, তখন 1,500 টাকা বলেছিল। এখন জিজ্ঞাসা করলাম তো বললো যে 1000 টাকা নিবে শুধু দার্জিলিং অবধি, মানে ঘুম স্টেশন থেকে দার্জিলিং 1000 টাকা নেবে। বিশেষ বৃত্তান্ত কিছু বললো না। মানে ভাবো, এখান থেকে দার্জিলিং যাওয়ার জন্য 1000 টাকা গুনতে হবে এই টয় ট্রেনে যাওয়ার জন্য। হ্যাঁ, চাপা যায়, শখের জন্য যাওয়া যায়। হ্যাঁ, তবে যদি তোমাদের টাকা থাকে তোমরা অবশ্যই করতে পারো এই যাত্রা। এই দেখো আসছে স্টিম ইঞ্জিন টয় ট্রেনের, টয় ট্রেনের স্টিম ইঞ্জিন কিন্তু এগুলো। খুব রিয়ার কিন্তু দেখতে পাওয়া যায় এই স্টিম ইঞ্জিন। কি বলবো এগুলোকে? এখন যেটা দেখলে, হ্যাঁ, স্টিম ইঞ্জিনটা হচ্ছে এক্সপ্রেস, ঠিক আছে, আর এগুলো সব ইয়োমো ট্রেন, মানে ব্যান্ডেল লোকাল, হ্যাঁ। কৃষ্ণনগর লোকাল, এরকম, তাই তো? এই ঘুম স্টেশন থেকে কিন্তু বেরোচ্ছি। ঘুম স্টেশন কিন্তু আমরা একটু ঘুরলাম, ফটো তুললাম। তো এবার কিন্তু যাবো আমরা বাতাসিয়া লুপ। চলো বাতাসিয়া লুপ যাওয়া যাক, সেই জায়গাটা কেমন তোমাদের দেখাবো। তোমরা অবশ্যই জানো যে কেমন, তবে ব্লগার এর ভিডিওতে একবার দেখে নাও বাতাসিয়া লুপ। আর পৌঁছচ্ছি কীভাবে সেটাও কিন্তু দেখাচ্ছি তোমাদের। দার্জিলিং মেলের কাছাকাছি কিন্তু আমরা চলে এসেছি, ঘুম থেকে বেরিয়ে গেছি। আর বাতাসিয়া লুপ কিন্তু পড়ছে ঘুমের মধ্যে, বুঝলে? তো এই বাতাসিয়া লুপটা কিন্তু এর আগেবার যখন আমি এসেছিলাম তখন কিন্তু ভিজিট করা হয়নি। তো তখন অ্যাকচুয়ালি ওই এই সব গাড়িগুলো বুক করেছিলাম, রিজার্ভ করেছিলাম। তো সব জায়গা কিন্তু তারা দেখায় না, তাদের মতো দেখায়। তো নিজের অধীনে ঘুরতে চাইলে ভাই এই বাইকটাই সেরা, একটা অপশান বলতে পারো। তো এটা নিয়ে কিন্তু দার্জিলিং আমার তৃতীয়বার আসা হচ্ছে। তো বাতাসিয়া লুপ কিন্তু ঠিক এখানেই অ্যারিফ দেখাচ্ছে। अंकल বাতাসিয়া লুপ यही तो ऊपर जाना पड़ेगा क्या? यहाँ पार्किंग करके ऊपर जाना पड़ेगा। अच्छा भाई, पापे ऊपर है। হ্যাঁ, তো এখানেই কিন্তু রয়েছে বাতাসিয়া লুপ, এই উপর দিয়ে উঠতে হবে। তো চলো এখানে পার্কিং করে নেবো। পার্কিং করার কিন্তু অপশান রয়েছে, এই তো পার্কিং অনলাইন হোটেলস। দেখি আর সামনে কোনো অপশান আছে কি? বাদিক দিয়ে কিন্তু এদিক দিয়ে উঠতে হবে বাতাসিয়া লুপ। তো চলো দেখি পার্কিং এরিয়া কোথায় আছে, পার্কিং করিয়ে দিতে হবে গাড়িটা। পার্কিং এরিয়া গাড়িগুলো কিন্তু পার্ক করে দিলাম। আর এবার কিন্তু এই দিক দিয়ে টিকিট করে বাতাসিয়া লুপে এন্ট্রি করবো। তো চলো যাওয়া যাক। এ হচ্ছে কিন্তু টিকিট, এন্ট্রি করে দিয়েছি বাতাসিয়া লুপে। তো টিকিট ফেয়ার পড়লো কিন্তু 50 টাকা প্রতিজন। আমার জীবনের দ্বিতীয়বারের জন্য কিন্তু এই বাতাসিয়া লুপে
পা দিলাম। বাতাসিয়া লুপ হলো একটি সর্পল রেলপথ যেটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত। এই বাতাসিয়া লুপটি তৈরি করা হয়েছিল প্রধানত একটি কারণে, যেহেতু এই রেলপথটি একটি সুড়ঙ্গের মাধ্যমে একটি পাহাড়ের চূড়ার উপর দিয়ে চলাচল করে, তাই আরোহণ বা চড়াইয়ের গ্রেডিয়েন্ট কমানোর জন্য এই বাতাসিয়া লুপ তৈরি করা হয়েছিল। আপনাদের জানিয়ে রাখি এই বাতাসিয়া লুপ তৈরি করা হয়েছিল 1919 সালে। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি স্থানটি দার্জিলিং থেকে 5 কিমি এবং ঘুমসরের ঠিক নিচে অবস্থিত। এছাড়াও ভারতীয় সৈন্যবাহিনী গোর্খা সৈন্যদের একটি স্মৃতিসৌধ রয়েছে, যারা 1947 সালে ভারতের স্বাধীনতার পর তাদের জীবন উৎসর্গ করে। তাছাড়াও বর্তমান সময়ে এটি একটি পর্যটনিক স্থান হয়ে পড়েছে, যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ টুরিস্ট এসে পৌঁছচ্ছে। আপনাদের বলে রাখি এই বাতাসিয়া লুপ থেকে দার্জিলিংয়ের খুব সুন্দর ভিউ পাওয়া যায়, যার জন্য প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই বাতাসিয়া লুপে এসে পৌঁছয় এখান থেকে দার্জিলিংয়ের একটা সুন্দর ভিউ অনুভব করার জন্য। দেখো বাতাসিয়া লুপে কিন্তু টয় ট্রেন এসেছে। টয় ট্রেনটা ঠিক এই সাইড দিয়ে এসে কিন্তু রাউন্ড করে ঘুরে এদিক দিয়ে বেরোবে। তো দেখো জাস্ট টয় ট্রেনের এটা আই লাভ দার্জিলিং কিন্তু লেখা রয়েছে। এর পাশ দিয়ে কিন্তু যাবে, সব কিন্তু সেলফি পয়েন্টে সেলফি তুলছে। চলে আসে কিন্তু এই টয় ট্রেন। টয় ট্রেন কিন্তু এই বাতাসিয়া লুপ হয়ে চলে গেল, ঠিক ওই কোণা দিয়ে আবার বেরিয়ে যাবে। আরও নতুন নতুন কিছু জায়গা যারা ট্রাভেল করছে তাদেরকে কিন্তু দেখাবে। কিন্তু দেখো স্টিম ইঞ্জিন চলে এসছে, এটাও কিন্তু আসবে। চলো এটা তোমাদের একটু ক্লোজ রেঞ্জে দেখাই। ব্রেক নাই, বুঝলে কি না? ব্রেক নাই, আচ্ছা আচ্ছা। ঘুরে ঘুরে ট্রেনটা কিন্তু ওই দিক দিয়ে নিচ দিয়ে যাচ্ছে, রাস্তার পাশ দিয়ে। এই দিক দিয়ে ঠিক গিয়ে কিছুটা নেমে আবারও দিতে যাচ্ছে। তোমরা যদি এখানে ফোন টোন না আনো তো ক্যামেরার মাধ্যমে কিন্তু ফটো তুলে নিতে পারো কিছু চার্জের বিনিময়ে। আর এখান থেকে কিন্তু দূরবীনের মাধ্যমে দার্জিলিংটা দেখতে পারো। আর এই বাতাসিয়া লুপে কিন্তু এই সব মুভিগুলো শ্যুট হয়েছে, দেখতে পারো তোমরাও। এই দিকটা দিয়ে কিন্তু ঘুরতে ঘুরতে ঠিক ওই দিক দিয়ে উঠে যাব। চলো কি আছে দেখাই তোমাদের। তো এখান থেকে কিন্তু এই ড্রেসগুলো পরে ফটোশ্যুট করতে পারো মাত্র 50 টাকার বিনিময়ে। ফটোশ্যুট চার্জ কিন্তু আলাদা এক্সট্রা আপনাদের 50 রুপিস। তো আপনারা কেউ চাইলে ট্রাই করতে পারেন। গেট কিন্তু তোমরা এদিকে পেয়ে যাবে, কিন্তু এখন বর্তমানে এটা বন্ধ আছে, তো আমাদেরকে ওই দিক দিয়ে বেরোতে হবে। তো বাতাসিয়া লুপ থেকে কিন্তু বেরোলাম। এবার কিন্তু আমরা যাবো টি গার্ডেন, রক গার্ডেনের দিকে। তো চলো এখান থেকে কিন্তু আবার বেরোচ্ছি, তারপর তোমাদের সঙ্গে আবার মোটো ব্লগিং কথা হচ্ছে। চলো দার্জিলিং কিন্তু ঢুকতে চলেছি আমরা। আর আপনাদের বলে রাখি কার্সিয়াং থেকে দার্জিলিংয়ের রুটে কিন্তু এই বাতাসিয়া লুপটা পড়বে ডান দিকে একদম। তো আপনারা যদি আসেন একটু ফলো করলে বা নোটিস করলে দেখতে পাবেন বাতাসিয়া লুপ। তো পরবর্তী আমাদের ডেস্টিনেশন হচ্ছে টি গার্ডেন, রক গার্ডেন এবং জাপানিজ টেম্পল বা বুদ্ধ টেম্পল। একটু জিজ্ঞেস করে নিতে হবে, জিজ্ঞেস করে কিন্তু ওই 3টে পয়েন্টের জন্য বেরিয়ে পড়বো। হ্যান্ড গ্লাভস পরে না গাড়ি চালাতে খুব একটা ভালো লাগে না, ঠান্ডা লাগছে একটু অবশ্যই, তাও হ্যান্ড গ্লাভস খুলে দিলাম, দিয়ে বাইক রাইড করছি। আমরা কিন্তু দার্জিলিংয়ে এন্টার করলাম। আর হোটেল এখন তোমরা দেখতে পারো কত হোটেল রয়েছে। তো দার্জিলিংয়ে কিন্তু সব কিছুর অভাব থাকলে হোটেলের ভাই অভাব নাই। প্রচুর হোটেল, প্রচুর রেস্টুরেন্ট, প্রচুর হোমস্টে। তো থাকা নিয়ে কোনো চাপ নেই। হয়তো হোটেলের বাজেটটা একটু বেশি কম বেশি হতে পারে, কিন্তু থাকা নিয়ে তোমাদের কোনো অসুবিধা নেই। হোটেল কিন্তু প্রচুর রয়েছে এই জায়গায়। কিন্তু যত স্টিম ইঞ্জিনগুলো রয়েছে এখানে সার্ভিস করানো হয়। আর এই হচ্ছে কিন্তু দার্জিলিং रेलवे स्टेशन। भैया रॉक गार्डन टी गार्डन किधर पड़ेगा? रॉक गार्डन तो उधर से और वो जो इधर से ये ऊपर का रोड है, इधर से जाओ, उधर आप आ गया ना, हाँ वहाँ पे पूछ दे से बता देगा आपको। जापानीज टेम्पल भी उधर पड़ेगा? जापानीज टेम्पल ऊपर है, जापानीज टेम्पल आगे से ऊपर पड़ेगा। ठीक है, थैंक यू। চলো জায়গা পাওয়া গেছে, একটু এদিক দিয়ে বেরোই। এই নিচের সাইড দিয়ে কিন্তু উঠে এলাম, আর এদিক দিয়ে কিন্তু আর বেরোতে হচ্ছে, যেহেতু ওয়ান ওয়ে রুট, তো এভাবেই যেতে হবে। আমরা কিন্তু অনেকটা এগিয়ে চলে এসেছিলাম, তার জন্য কিন্তু এরকম সমস্যার সম্মুখীন হতে হলো, নাহলে এই জ্যামগুলোতে অযুক্তি ফাঁসা। ওরা কিন্তু এগিয়ে গেছে, ওরা রয়েছে গান্ধী রোডে। এই গান্ধী রোড ধরেই কিন্তু যাচ্ছি জাপানিজ টেম্পলের দিকে। তো দেখি এর দূরত্ব কতটা হয়। পাহাড়ি রাস্তা ভাই, দূরত্ব সেরকম হয় না, কিন্তু ঘুরে ঘুরে যেহেতু যেতে হয় সেই কারণে কিন্তু ডিস্টেন্সটা অনেকটা হয়ে যায়। জাপানিজ টেম্পল কিন্তু এই উপরের দিকে পড়বে বলছে। সেকেন্ড গিয়ারে তোলা কিন্তু মুশকিল ভাই, ফার্স্ট গিয়ারে প্ল্যাটিনাকে ওঠাতে হবে।
প্রাণ বেরিয়ে গেল ভাই আমার গাড়ির। কালকে রাত্রে কিন্তু ঠিক এর থেকেও কঠিন কঠিন খারাপ রাস্তা কিন্তু আমরা উঠছিলাম এই ফার্স্ট গিয়ার নিয়েই। পেস পাকোটা নিচে পড়েগা, ভাবো এগুলো উঠতে কেমন কি অবস্থা হবে। এবার জাস্ট ভেবে দেখো। চল এখানে লাগা, এক সাইড করে লাগা, দুটো গাড়ি হয়ে যাবে। এই হচ্ছে কিন্তু জাপানিজ টেম্পল এবং ওইদিকে রয়েছে পেস পাগোড়া। তো এই হচ্ছে কিন্তু জাপানিজ টেম্পল তোমাদের বললাম। আর এখান থেকে কিছুটা আগে গিয়ে উপরে যেটা দেখতে পাচ্ছেন সাদা কালারের, এই টেম্পলটা হচ্ছে পেস পাগোড়া। তো চলো ওটা আগে ঘুরে আসি প্রথমত। এই পেস পাগোড়া বা শান্তিস্তূপটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং শহরে অবস্থিত। এটি বিশ্বের সকল জাতি ও ধর্মের মানুষের মিলন ও বিশ্ব শান্তির বার্তা প্রচারের জন্য স্থাপিত। দার্জিলিং এর এই শান্তিস্তূপটি স্থাপিত হয়েছিল 1972 সালে 3 নভেম্বর এবং এটি স্থাপিত করেছিলেন নিচিদাৎসু ফুজি। এটি উদ্বোধন করা হয় 1992 সালের 1 নভেম্বর। আপনাদের বলে রাখি শান্তিস্তূপের নকশা এঁকেছিলেন কিন্তু এম ওহোকা। তাছাড়া আপনাদের বলে রাখি এই শান্তিস্তূপটির উচ্চতা হচ্ছে 94 ফুট। এভাবে কিন্তু আমাদের পেস পাগোড়া ঘোরা সম্পূর্ণ হলো। সামনে কিন্তু রয়েছে জাপানিজ টেম্পল। চলো তোমাদের একটু সেটা দেখিয়ে দিই ভালোভাবে। তারপর কিন্তু আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা রওনা দেব। পরবর্তী ডেস্টিনেশন বলতে অন্ধকার প্রায় নেমে এসছে, তবে টি গার্ডেন আর রক গার্ডেনটা কভার করার চেষ্টা করবো। চলো তারপর কিন্তু ম্যালের মহাকাল মন্দির যাব এবং ম্যালটা এক্সপ্লোর করবো। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, অনেক কিছু কিন্তু এখনও রয়েছে। চলো, এই হচ্ছে কিন্তু জাপানিজ টেম্পল। এটা আর পেস পাগোড়া কিন্তু একই জায়গায় অবস্থান করে। এখান থেকে কিন্তু বেরিয়ে পড়লাম আর এবার যাচ্ছি আমরা রক গার্ডেন এবং টি গার্ডেন। ওখান থেকে কিন্তু আমরা চলে যাব বিজনবাড়ি। বিজনবাড়িতে কিন্তু আমরা আজকে স্টে করব। আর বিজনবাড়িতে স্টে করার কারণও আছে, চলো তোমাদের ওখানে গিয়েই কারণটা বলবো। ম্যাপ ফলো করে কিন্তু আমরা রক গার্ডেনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর রুট ম্যাপিং নিয়ে একটু প্রবলেম হচ্ছে, কারণ আমাদের আগে থেকে সাজানো ছিল না আর বুঝতে পারিনি ঠিকঠাক। তো তোমরা আসলে আমাদের মতো, আমরা তো হয়তো একটু ভুল করে শিখলাম। তো তোমরা আসলে এই ভুলগুলো যাতে না করো, ভিডিওটা সম্পূর্ণ দেখো, কিন্তু আমাদের এই ভিডিও থেকে কিন্তু তোমরা রুট ম্যাপিংটা সহজেই করতে পারবে। লাইট কিন্তু অনেকটা নেমে এসছে। আর রক গার্ডেন আর টি গার্ডেন আজকে কীভাবে ঘুরবো না সত্যি বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, একটু কিন্তু আমরা আগেই চলে এসেছি। ওইদিকে একটা রাস্তা ছিল, ওটা আমরা বুঝতে পারিনি। এখান থেকে কিন্তু আমাদের বাঁ দিকে নেমে যেতে হবে। তো ইন্ডিকেটার জ্বালিয়ে নিই। হ্যাঁ, এটা তো চলো, এদিকটা কিন্তু আমাদের নেমে যেতে হবে রক গার্ডেন টি গার্ডেন যাওয়ার জন্য। এগুলো কিন্তু অনেকে ভাবে যে স্টার্ট বন্ধ করে নামিয়ে দেবো, কিন্তু ওটা করা ঠিক না, কারণ অনেক ক্ষেত্রে ব্রেক ফেল হয়ে গেলে কিন্তু একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটে যাবে। গাড়ি গিয়ারে রাখলে লাস্ট অপশানে গিয়ার তোমাদের রক্ষা করতে পারে। নিচের দিকে আর গেলাম না, উপরে আবার উঠে যাচ্ছি, কারণ ঘড়ি কাটায় প্রায় 4:45 বেজে গেছে। আর যতটা খোঁজ পেলাম 5টার পর রক গার্ডেন আর খোলা থাকে না। তো আমাদের এখান থেকে যেতে কিন্তু 20 মিনিট লেগে যাবে। তো গিয়ে আমরা ওখানে টাইমে পৌঁছাতে পারলেও ঠিকঠাকভাবে এক্সপ্লোর করতে পারবো না রক গার্ডেন টি গার্ডেন। আর তাছাড়া লাইট অনেকটা কমে গেছে, তো এটা তোমাদের কাল দেখাবো। আজ কিন্তু আমরা বিজনবাড়ি চলে যাচ্ছি। তো চলো দেখি বিজনবাড়িটা এখান থেকে কতটা ডিস্ট্যান্সে হয়। এটা কিন্তু হচ্ছে দার্জিলিং বাস স্ট্যান্ড। হ্যাঁ, কারণ এর আগেরবার যখন এসেছিলাম এদিক দিয়ে আমি বাসে করে শিলিগুড়ি গেছিলাম। আর এই দাদাকে পেয়ে গেছি বিজনবাড়ি পর্যন্ত, কিন্তু এই নিয়ে যাচ্ছে, কারণ ও যাচ্ছে বিজনবাড়ি যাচ্ছে বলতে বিজনবাড়ি সাইড হয়েও যাবে, কিন্তু রাস্তাটা দেখিয়ে দেওয়ার জন্য বললাম, তো বললো ঠিক আছে আসছে। তো ওনার সঙ্গে যাচ্ছে আর কি। পেছনে বাপিরা আমাদেরকে ফলো করছে আর আমি দাদাকে ফলো করছি। অ্যাকচুয়ালি আমাদেরকে বিজনবাড়ি যেতে হবে। আর ভাবনা চিন্তা করে দেখলাম এই লাইট দেখো নেমে গেল। এখন কিন্তু রক গার্ডেন যাওয়া ফালতু, আমাদেরকে নিচে কষ্ট করে ঠান্ডায় নামা আবার ওঠা, ফিউল নষ্ট, এগুলো ফালতুই হতো। তার জন্যই কিন্তু আর গেলাম না। তো ভাবনা চিন্তা করে দেখলাম কাল সকালে বেটার হবে। বাকি যেগুলো বাকি থাকলো কাল সকালে কভার করবো। এখন কিন্তু আমরা যাচ্ছি বিজনবাড়ি কেন যাচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখো, জানতে পারবা। তো দার্জিলিং থেকে কিন্তু বিজনবাড়ি যাওয়ার পথে একটা দোকান থেকে দাঁড়ালাম। আর এখানে গ্রিন টি আর কি অর্ডার করলাম, নুডলস। তো গ্রিন টি চলে এসছে আমাদের দুজনের। তো ওরা খাবে না, পরে খাবে। তো চলো ট্রাই করে দেখি। ভাই ঠিক আছে, বুঝলাম না, তুমি টেস্টটাই বুঝলাম না, ছাকাটা সেরকম লাগেনি, কারণ ঠান্ডা ওয়েদার না, অতটা ঠান্ডায় হাত ফাত কি হয়েছে বুঝতে পারছো। তারপর কিন্তু আবার এলো ম্যাগি, এখানে বলছে নুডলস বা ওয়াই টেস্ট কিন্তু ভাই ভালোই আছে। কাল রাত্রি 9টা নাগাদ কিন্তু এই বিজনবাড়ি এসে পৌঁছেছিলাম। তারপর অনেকটা ক্লান্ত ছিলাম, সো ঘুমিয়ে পড়েছিলাম। এখন কিন্তু লাগেজ বাঁধতে লেগেছে, আমার লাগেজ কিন্তু বাঁধা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো
এখন কিন্তু বেরিয়ে পড়ছি আবার ঘুমের উদ্দেশ্যে। ঘুম থেকে কিন্তু বাকি কিছু স্পট ঘুরে দেখবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, বাকি কথা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। চলো। অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে, সবই তো বুঝলাম, তবে রাত্রিবেলায় হঠাৎ দার্জিলিং থেকে বিজনবাড়ি যাবার মানেটা কি? আসলে ব্যাপারটা ছিল কিছু এরকম। বিজনবাড়িতে আমাদের এক বন্ধু, যার ফটো তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, বিজনবাড়ি যাওয়ার মেন উল্লেখ্য কারণ হলো তার সাথে দেখা করতে যাওয়া। তাছাড়াও আড্ডা, গল্পগুজব, আরো অনেক কিছু। এত দূরে ঘুরতে এসে যদি জানা যায় কোনো এক বন্ধু এখানে রয়েছে, তবে তার সাথে দেখা করতে যাওয়া একবার যাই আর কি। তাছাড়াও বিজনবাড়ি যদি আমরা না আসতাম, তাহলে কিন্তু আমরা আদৌ জানতে পারতাম না যে বিজনবাড়ি এত সুন্দর একটা অফবিট প্যালেস, যেখানে 1-2 দিন হাতে সময় নিয়ে ঘুরতে আসা যায় আর কি। কয়েক ঘন্টা সময়ের মধ্যে বিজনবাড়িকে যেভাবে এক্সপ্লোর করা যায়, আমি ঠিক কিন্তু সেভাবেই বিজনবাড়িকে এক্সপ্লোর করেছি। সেই ভিডিওগুলো কিন্তু পরের পর্বে দেওয়া রয়েছে। ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই এই ব্লগার অফ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের এই পর্বটা এতটাই থাকলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন, আর ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।